অনার্স তৃতীয় বর্ষের সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব তোমাদের নিউমেরিক্যাল অ্যানালাইসিস সাবজেক্টের অধ্যায় 1 অর্থাৎ এক চলক বিশিষ্ট সমীকরণের সমাধান। এই অধ্যায়ের ফলস পজিশন পদ্ধতি এর থিওরিক্যাল প্রমাণটা আমরা আজকে শিখব। শুরুতেই আমরা আগে প্রশ্নটি খেয়াল করি। প্রশ্নটি পরীক্ষায় এভাবে আসতে পারে: এফ অফ এক্স ইকুয়াল 0 সমীকরণের একটি আসন্ন মূল নির্ণয় করার জন্য ফলস পজিশন পদ্ধতি ব্যাখ্যা করো বা প্রমাণ করো। তাহলে আমরা কিন্তু ইতিমধ্যে এই অধ্যায়ে বাইসেকশন মেথড বা দ্বিবিভক্তি পদ্ধতি নিয়ে আলোচনা করছি। আমরা বলছিলাম যে এক চলক বিশিষ্ট সমীকরণের সমাধান এই অধ্যায়ে আমাদের বেশ কিছু জনপ্রিয় পদ্ধতি আছে, যার ভিতরে আমাদের ছিল বাইসেকশন মেথড, তারপর ছিল কি ফলস পজিশন, ইটারেশন পদ্ধতি, আর কি নিউটন র্যাফসন পদ্ধতি। সো আজকে আমরা যে বিষয়টা কথা বলছি এটা হচ্ছে আমাদের কি যে কোনো একটা একঘাত এক চলক বিশিষ্ট সমীকরণের কি ফলস পজিশন পদ্ধতি নির্ণয় করা থিওরিক্যাল প্রবলেম। সো আমরা একটু খেয়াল করি। বলছে যদি এফ অফ এক্স ফাংশন, কি বলছে ভাই, যদি এফ অফ এক্স ফাংশন এ ও বি এর মধ্যে অবিচ্ছিন্ন, অর্থাৎ কি হবে, এ আর বি এর মধ্যে অবিচ্ছিন্ন হতে হবে। অর্থাৎ মনে করো এটা আমাদের এ, এটা আমাদের কি বি। তা অবিচ্ছিন্ন মানে কি? অবিচ্ছিন্ন মানে হচ্ছে এক, কাটা নয়, ছেঁড়া নয়, ফাটা নয়। অর্থাৎ এ আর বি এর মধ্যে কোথাও কি থাকবে না, কোথাও কাটা থাকবে না, ফাটা থাকবে না, ছেঁড়া থাকবে না, অর্থাৎ অ্যাডজাস্ট থাকবে। তাহলে বলছে যদি এফ অফ এক্স ফাংশন এ ও বি এর মধ্যে অবিচ্ছিন্ন এবং এফ অফ এ ডট এফ অফ বি লেস দ্যান 0 হয়, অর্থাৎ এফ অফ এ ইন্টু এফ অফ বি এর গুণফলটা যদি 0 থেকে ছোট হয়, অবশ্যই 0 থেকে ছোট হতে হয়, ছোট হবে। আমাদের কি বলছে যে এফ অফ এ ডট এফ অফ বি লেস দ্যান 0 হয়, এটা কিন্তু আমাদের এদিক লাগবে না, হ্যাঁ হয়, তবে অন্তত একটি মূল এ ও বি এর মধ্যে থাকবে। তাহলে আমরা আবারও বলছি, যদি যদি কি আমাদের, যদি মনে করো এই এফ অফ এক্স ফাংশনটি কি আমাদের কোনটা, এই এ আর কি বি এর মধ্যে অবিচ্ছিন্ন হয় এবং এবং কি হবে, এফ অফ এ ডট এফ অফ বি লেস দ্যান 0, অর্থাৎ ওই এ আর বি এর মানটা ওই মূল ফাংশনে বসালে, অর্থাৎ এফ অফ এ ডট এফ অফ বি এই দুটোর গুণফলটা অবশ্যই কি হতে হবে, অবশ্যই 0 থেকে ছোট হতে হবে। যদি 0 থেকে ছোট হয় তবে এই এ ও কি বি এর মধ্যে এই এফ অফ এক্স এর কি একটি মূল থাকবে। তাই বলছি কি অন্তত একটি মূল কি এ ও বি এর মধ্যে থাকবে। তাহলে খেয়াল করো, বলছে মনে করি এফ অফ এ ডট এফ অফ বি লেস দ্যান 0। আমরা ধরে নিলাম, প্রমাণ করতে গিয়ে ধরে নিলাম কি ফলাফলটা কি এই দুইটার গুণফলটা কি 0 থেকে ছোট। তবে ওয়াই ইকুয়াল এফ অফ এর লেখচিত্র, আমরা এখানে একটা লেখচিত্র অঙ্কন করেছি কি ওয়াই ইকুয়াল এফ অফ এর লেখচিত্রে খেয়াল করতে হবে এ কমা এফ অফ এ, এটা কি আসছে এ কমা এফ অফ এ আর বি কমা এফ অফ বি এর মধ্যে এক্স অক্ষকে ছেদ করে। তাহলে এটা কি আমাদের ওয়াই ইকুয়াল এফ অফ এক্স এর লেখচিত্র। এখানে আমরা এটা কি দিয়েছি বলতো, এখানে কি আছে আমাদের এ কমা কি এফ অফ এ আর এটা কত বি কমা এফ অফ বি। তাহলে এ কমা এফ অফ এ ও বি কমা বি এর মধ্যে এক্স অক্ষকে ছেদ করে। তাই দেখো তো মনে করো এটা আমাদের কোন অক্ষ, এটা আমাদের এক্স অক্ষ। তাহলে এক্স অক্ষকে আমাদের এই জায়গাটা ছেদ করেছে, সেই ছেদ বিন্দুটা কি হয়েছে বলতো এক্স নট কমা কত 0, অর্থাৎ এক্স অক্ষ বরাবর যেখানে ছেদ করছে এটা নাম দিছি এক্স নট, এখানে কোনো ওয়াই অক্ষ ছেদ করেনি, অর্থাৎ ওয়াই অক্ষ যাবে 0 হবে। তাহলে বলছে এক্স অক্ষকে ছেদ করে। তাহলে আমরা একটু দেখে নেব। বলছে ওয়াই ইকুয়াল এফ অফ সম্পর্কটি সাধারণভাবে সরলরেখা নয়। আসলে আমরা এই যে একটা লেখচিত্র অঙ্কন করছি এটা কি সাধারণভাবে সরলরেখা নয়। যেহেতু এটা সরলরেখা নয়, কিন্তু আমরা ওই যে এ এ কমা কি এফ অফ এ ও বি কমা এফ অফ বি বিন্দু সমূহ খেয়াল করতে হবে। ওয়াই মাইনাস এফ অফ এ কি হবে, ওয়াই মাইনাস এফ অফ এ বাই এফ অফ এ মাইনাস এফ অফ বি ইকুয়াল এক্স মাইনাস এ আর এ মাইনাস বি সরলরেখা দ্বারা সংযুক্ত করতে পারি। অর্থাৎ এই দুইটাকে আমরা কি একটা সরল রেখা দ্বারা সংযুক্ত করতে পারি। তাহলে আমরা দেখো তো এটা সরলরেখা দ্বারা যদি সংযুক্ত না করি তাহলে কিন্তু এটা আমাদের হবে না, তাই না। আমরা এখানে দেখতে পাচ্ছি এটা কি আমাদের এফ অফ এ ফাংশন আর এখান থেকে এটা আমাদের কি ছিল এফ অফ বি ফাংশন। তাহলে আমরা এটা কি একটা সরলরেখা দ্বারা কি করলাম, আমরা সংযুক্ত করলাম। সরলরেখা দ্বারা সংযুক্ত না করলে সরলরেখার সমীকরণ হবে না। সেই ক্ষেত্রে আমাদের সংযুক্ত সরলরেখার সমীকরণটা কি হবে, সমীকরণটা হবে ওয়াই মাইনাস এফ অফ এ বাই কি বলো বাই হচ্ছে এফ অফ এ মাইনাস এফ অফ বি
ইকুয়াল এক্স মাইনাস কত এ আর এ মাইনাস বি। তাহলে আমাদের এটা কার সমীকরণ? সরলরেখা দ্বারা সংযুক্ত করলে যে সমীকরণ উৎপন্ন হয় সেই সমীকরণ। তাই এখন ওয়ান ও এক্স অক্ষের ছেদ বিন্দুর ভুজকে প্রথম আসন্ন মান হিসেব করি। কি বলছে? এখন 1 নম্বরে মানে এই যে 1 নম্বর সমীকরণ ও এক্স অক্ষের ছেদ বিন্দুর ভুজকে, অর্থাৎ কি দেখো তোমাদের এই যে এক্স অক্ষের ছেদ করছিল সেই এক্স অক্ষের ছেদ বিন্দুর ভুজকে আমরা প্রথম আসন্ন মান হিসেবে বিবেচনা করি, অর্থাৎ এক্স নট কমা 0। তাই বলছে ছেদ বিন্দুর ভুজকে প্রথম আসন্ন মান হিসেবে নেওয়া হয়। তাহলে ধরি ছেদ বিন্দুর কি হবে? এক্স নট কমা 0। তাহলে স্বাভাবিকভাবে এটা কার মান হয়? এটা আমাদের এক্স এর মান হবে, জিরোটা কার মান হবে? ওয়াই এর মান হবে। তাহলে এই যে এক্স এর মান ওয়াই এর মানটা আমরা কোথায় বসাই দেবো? 1 নম্বর সমীকরণে বসাই দেবো। তাহলে 1 নম্বর হতে পাই ওয়াই মানে 0, এফ অফ এ মানে এ, এফ অফ এ মানে এ মাইনাস এফ অফ বি মানে বি ইকুয়াল এক্স মানে কি হবে? এক্স নট মাইনাস মানে মাইনাস এ মানে এ বাই কি থাকছে আমাদের? এ বাই বি। তাহলে এটাকে আমরা আর গুণ করে ক্যালকুলেশন করলে ফাইনাল ভ্যালুটা আমরা কি পাচ্ছি? এক্স নট ইকুয়াল কত? a into f of b minus b into f of b by f of b minus f of a। আমরা পেয়ে গেলাম ফলস পজিশন পদ্ধতির প্রথম আসন্ন মান কি? x নট ইকুয়াল a into f of b minus b into f of b by f of b minus f of a। মনে রাখতে হবে ফলস পজিশন পদ্ধতির প্রথম আসন্ন মান নির্ণয়ের সূত্রটা কোনটা? সূত্র কিন্তু আমাদের এটাকে আমাদের আজকে থেকে মনে রাখতেই হবে। তাহলে আমরা মনে রাখবো কি যে ফলস পজিশন পদ্ধতির প্রথম আসন্ন মানের সূত্র কি? এক্স নট ইকুয়াল a into f of b minus b into f of a by f of b minus f of a। এখন আসলে আমরা কিন্তু এই অধ্যায়ের আলোচনা থেকে জানছি যে আমাদের আসন্ন মূল বের করতে বলে, অর্থাৎ আমাদের যেই মানটা বের করা দরকার কয় পর্যন্ত স্টেপ পার হতে হবে এটা ডিপেন্ড করে বিভিন্ন বিষয়ের উপরে। তাহলে খেয়াল করি এই ক্ষেত্রে নিচে দুইটি অবস্থা সম্ভব হতে পারে, অর্থাৎ এই ফাংশনটি দুইটি অবস্থা হতে পারে। দেখো একটা অবস্থা, দেখো এই মানটা মূল ফাংশনে বসালে প্রথম অবস্থায় দেখো হয় আমাদের কি হবে? এফ অফ এক্স নট ইকুয়াল কি হবে? হয় মানটা 0 হবে অথবা কি এফ অফ এক্স নট এর মানটা কি 0 হবে না। এই দুইটার বাইরে কিন্তু হওয়া সম্ভব নয়। তাহলে আমরা কি এক্স নট এর মানটা মূল ফাংশনে বসালে হয় আমাদের কি হবে? এফ অফ এক্স নট ইকুয়াল 0 হবে অথবা কি না হলে কি এফ অফ এক্স নট ইকুয়াল কি হবে? 0 হবে। তাহলে প্রিয় ভাই বোনেরা আমরা এটা বুঝতে পারছি এই ক্ষেত্রে কয়টি অবস্থা প্রাপ্ত হতে পারে? দুইটি অবস্থা। একটা সরাসরি এফ অফ এক্স নট ইকুয়াল 0 আর একটা কি এফ অফ এক্স নট ইকুয়াল 0। এটা কিন্তু আমরা বাইসেকশন মেথডে পড়ছি। যদি সরাসরি আমাদের 1 নম্বরটি ঘটে তাহলে আমাদের কি হবে? এক্স নট একটি এফ অফ এক্স ইকুয়াল 0 এর মূল হবে এবং প্রক্রিয়া শুরু হবে। তাহলে প্রিয় ভাই বোনেরা কোনো ম্যাথ সমাধান করার সময় যদি আমাদের এফ অফ এক্স নট এর মানটা 0 হয়ে যায় তাহলে ওইটাই কিন্তু আমাদের মূল হবে এবং ম্যাথটি ওখানেই শেষ হয়ে যাবে, পরবর্তী স্টেপে যাওয়া লাগবে না। কিন্তু 2 নম্বরটি ঘটে, কিন্তু কি 2 নম্বরটি ঘটে মানে যদি এফ অফ এক্স নট এর মানটি 0 বাদে কোন একটা মান হয়, যেমন -1 হতে পারে, -5 হতে পারে, 100 হতে পারে, 1 কোটি হতে পারে, 5 কোটি হতে পারে, অর্থাৎ এক কথায় এফ অফ এক্স নট এর মানটা 0 বাদে অন্য মান বের হলে সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে মূলটি কি হবে? এক্স নট ও বি অথবা এক্স নট ও এর মধ্যে অবস্থিত হবে। তাহলে ভাইয়া যদি এইটার মধ্যে হয় তাহলে এইটার মধ্যে হলে কি হবে? এফ অফ এক্স নট ইন্টু এফ অফ এ কি নট ইকুয়াল 0 হতে হবে, না হলে কিন্তু হবে না। আর যদি এইটার মধ্যে হয় তাহলে এটা আমাদের কি হবে? যে এফ অফ এক্স নট ইন্টু কত? এটা তো বি ছিল, এটা হচ্ছে বি, এটা হচ্ছে এ, নট ইকুয়াল 0 হতে হবে। তাহলে যদি আমাদের এক্স নট ও বি এর মধ্যে ঘটে সেই ক্ষেত্রে এফ অফ এক্স নট ইন্টু এফ অফ বি এর মানটা অবশ্যই কি 0 থেকে ছোট হতে হবে। আর যদি আমাদের এইটার মধ্যে ঘটে তাহলে অবশ্যই এফ অফ এক্স নট ইন্টু এফ অফ এর মানটা কি 0 থেকে ছোট হতে হবে। তাহলে আমরা এইটার মধ্যে ঘটলে আমাদের দ্বিতীয় আসন্ন মান, যেহেতু আমরা প্রথম আসন্ন মান পেয়ে গেছি তাহলে বলতে পারি দ্বিতীয়, কি বলতে পারি ভাইয়া? দ্বিতীয় আসন্ন মান। খেয়াল করতে হবে আমরা প্রথমত এখানে যে আসন্ন মানটা পাইছিলাম কার কার মধ্যে বলতো ভাই? এখানে আমাদের মূল ফাংশন কি ছিল? আমাদের ছিল কি এফ অফ এ ডট কিন্তু এফ অফ বি এর মধ্যে আমাদের এই পার্টটা হয়েছে, তাই না? এইটা হচ্ছে প্রথম আসন্ন মান। এখন আমাদের দ্বিতীয় আসন্ন মানটা আমরা হচ্ছে কার মধ্যে? হয় এইটার মধ্যে অথবা এইটার মধ্যে। তাহলে আমরা বলতে পারি দেখো এক্স নট ইন্টু কত? এফ অফ বি মাইনাস বি এফ অফ এক্স নট। তাহলে সাপোজ তোমরা বোঝার স্বার্থে তোমরা এখানে এটাকে ধরতে পারো। দেখো তোমরা এই যে এক্স নটটাকে তোমরা বললা কি? বললা হচ্ছে এ, আর এখানে কি বিটাকে তোমরা কি বললা?
এটা বিটা মানে হচ্ছে কি আমাদের বি। আবার বলছি, সাপোজ তোমরা মোটামুটি ধরে নিবা এক্স নট মানে হচ্ছে এ আর বি মানে হচ্ছে বি। তাহলে আমরা আগের অংশে এই দুইটা কার মধ্যে ছিল, এ আর বি এর মধ্যে ছিল, আর এখানে আমাদের কার মধ্যে হচ্ছে মনে করো এ আর বি এর মধ্যে, বাট এখানে এ মানে কি, এ মানে হচ্ছে এক্স নট। তাহলে আমরা এইখানে যেখানে আমাদের এ ছিল এই সমীকরণে, সেখানে আমরা জাস্ট এক্স নট বসাবো, আর বি মানে যেহেতু বি, তাহলে বির জায়গায় বি থাকবে। তাহলে আমাদের কি হবে দেখো তো, এক্স নট এফ অফ বি মাইনাস, কি বলো, বি মানে বি এফ অফ এক্স নট বাই এফ অফ কত, এফ অফ বি মাইনাস এফ অফ এক্স নট। তাহলে আমরা কিন্তু পেয়ে গেছি কি, এক্স নট এফ অফ বি মাইনাস বি এফ অফ এক্স নট বাই এফ অফ বি মাইনাস এফ অফ এক্স নট। তাহলে এইটার দ্বারা হলে এইটা হবে। এখন যদি এইটা হয় মনে করো এই ক্ষেত্রে, তাহলে আমরা সাপোজ ধরে নেবো এটা কি আমাদের, এটা হচ্ছে এ, এটা কি ধরে নেবো, এটা ধরে নেবো বি। তাহলে আগের সমীকরণের অর্থাৎ এই সমীকরণের এর পরিবর্তে আমরা কি বসাবো, এক্স নট, আর বির পরিবর্তে আমরা কি বসাবো বলো তো ভাইয়া, এ বসাবো। তাহলে কি হবে, এ এফ অফ এক্স নট মাইনাস এক্স নট এফ অফ এ বাই এফ অফ এক্স নট মাইনাস এফ অফ এ। অর্থাৎ আমরা বলতে পারি এইভাবে নির্ণীত মৌলটি চাহিদা অনুযায়ী সঠিক না হওয়া পর্যন্ত ফল পজিশন পদ্ধতি প্রক্রিয়া পুনরাবৃত্তি করা হবে। অর্থাৎ যত সময় পর্যন্ত আমাদের কাঙ্ক্ষিত মানটা আমরা না পাই বা কাঙ্ক্ষিত মূলটা আমরা না পাবো, তত সময় পর্যন্ত আমাদের এই প্রক্রিয়া কি থাকবে, চলমান থাকবে। সো প্রিয় ভাই বোনেরা, আশা করতেছি আমরা এটাই ছিল আমাদের ফলস পজিশন পদ্ধতি এর থিওরিক্যাল প্রশ্নের আলোচনা। সো আজকে পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। সকলকে আসসালামু আলাইকুম।